ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকের ক্লাসে আমরা পড়ব হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগারে প্রস্তুতি এবং হাইড্রোজেন সালফাইডের রাসায়নিক ধর্মসমূহ। তাহলে কি দেখো, হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটি গ্যাস যার সংকেত হচ্ছে H2S। হাইড্রোজেন সালফাইডের তাহলে উৎস কি, যদি উৎস কি জানতে চাই তাহলে সালফার, যে দেখছো H2S মানে S মানে কি সালফার, তাহলে কি সালফার যুক্ত কোনো জৈব পদার্থের পচনে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, যেমন মাছ, ডিম ইত্যাদি ইত্যাদি পচনে এই গ্যাসটা তৈরি হয়। এই জন্য হাইড্রোজেন সালফাইডের যদি তোমরা কোনোদিন স্মেল নাও তাহলে দেখবে যে পচা ডিমের গন্ধ যুক্ত একটি গ্যাসীয় পদার্থ হচ্ছে H2S। এছাড়াও উষ্ণ বস্ত্রবান থেকে এই গ্যাস উৎপন্ন হয় বা আগ্নেয়গিরি থেকে যে সমস্ত গ্যাস নিঃসৃত হয় তাদের মধ্যেও কিন্তু H2S থাকে। এবার আমরা প্রথমেই দেখবো সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডকে কি করে ল্যাবে প্রস্তুত করতে পারি, মানে পরীক্ষাগারে কিভাবে আমরা প্রস্তুত করব। তাহলে পরীক্ষাগার প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে রয়েছে কি না নীতি কি, সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করা হয়। তাহলে কি ফেরাস সালফাইড বা FeS আর লঘু সালফিউরিক অ্যাসিড বা H2SO4 বিক্রিয়ার শর্ত কি, এই বিক্রিয়াতে সাধারণ উষ্ণতাতে এই বিক্রিয়াটা ঘটানো হয়, মানে রুম টেম্পারেচারে। আর যদি বিক্রিয়ার সমীকরণ দেখি তাহলে কি আছে, FeS মানে ফেরাস সালফাইড আর H2SO4। H2SO4 কিন্তু লঘু বা ডাইলিউট কনসেন্ট্রেশনে নিয়ে থাকবো। এই দুটো গ্যাস FeS আর H2SO4 এর বিক্রিয়া উৎপন্ন হবে হাইড্রোজেন সালফাইড গ্যাস আর ফেরাস সালফাইড। যেহেতু H2S একটি গ্যাস সেই জন্য আমি এর চিহ্ন দিচ্ছি, যেহেতু এটা গ্যাস হিসেবে উপরের দিকে যাবে তাই আপার অ্যারো চিহ্ন দেওয়া আছে। তাহলে এটা ছিল হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতির নীতি, শর্ত আর সমীকরণ। এবার আমরা সাধারণত এই যে ল্যাবে আমরা যে পরীক্ষাটা করে থাকি সেই পরীক্ষাটা একটা যন্ত্রের মাধ্যমে করা হয়, সেটার নাম হচ্ছে ক্রিপ যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে H2S গ্যাস উৎপন্ন করা হয় ল্যাবে। তাহলে এবার শুরু করছি হাইড্রোজেন সালফাইডের রাসায়নিক ধর্ম। তো রাসায়নিক ধর্ম সম্পর্কে বলার আগে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড কিন্তু পচা ডিমের গন্ধযুক্ত একটি বর্ণহীন বিষাক্ত গ্যাস, এবং হাইড্রোজেন সালফাইড কিন্তু যেটা হয় কি না গরম জলে অদ্রাব্য কিন্তু ঠান্ডা জলে দ্রাব্য। এবার দেখবো হাইড্রোজেন সালফাইড কি কি বিক্রিয়া করে। ক্ষারের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন সালফাইডের জারণ ধর্ম আছে, বিজারণ ধর্ম আছে, এছাড়াও কিছু কিছু ধাতব লবণের সাথেও বিক্রিয়া করে। তো সেগুলো এবার একে একে দেখে নিব। তো দেখো প্রথমে আছে ক্ষার, যে কোনো ক্ষারীয় দ্রবণ, যেমন আমি এখানে লিখেছি NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে H2S বিক্রিয়া করে উৎপন্ন করছে সোডিয়াম বাইসালফাইড NaHS। কিন্তু যদি মিডিয়ামে কিছুটা বেশি মানে অতিরিক্ত পরিমাণ যদি NaOH যোগ করা হয় বা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা হয় তাহলে H2S এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম সালফেট। আচ্ছা, এটা আমি ব্যালেন্স করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি, যদি অতিরিক্ত পরিমাণ NaOH যোগ করা হয় তাহলে উৎপন্ন করবে Na2S। আচ্ছা, ব্যালেন্স ইকুয়েশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে, ঠিক আছে। প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু যাতে ইকুয়েশনের বাদিক আর ডান দিকে যে অণু বা পরমাণু বা কোনো কম্পাউন্ডের মোল সংখ্যা যেন সমান থাকে সেটা কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে। তো এটা গেল ক্ষারের সাথে বিক্রিয়া। এবার H2S এর জারণ ধর্ম দেখব। হাইড্রোজেন সালফাইড কিন্তু নিজে দাহ্য কিন্তু কোনো দহনে সহায়ক নয়, মানে কি হাইড্রোজেন সালফাইড নিজে জ্বলবে। যদি বাতাসে অক্সিজেনের সংস্পর্শে H2S আসে তাহলে সেটা নীল শিখা সহ জ্বলতে থাকবে, ঠিক আছে। কি না হাইড্রোজেনের সংস্পর্শে এসে H2S নীল শিখা সহ জ্বলবে, কিন্তু H2S কিন্তু দহনে সহায়ক নয়, মানে কি দহনে সাহায্য করে না, নিজে দাহ্য। তাহলে কি অক্সিজেনের উপস্থিতিতে H2S জারিত হবে। তাহলে দেখো আমি এখানে রিঅ্যাকশন লিখেছি, যদি বাতাসে অপর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে বা কোনো রিঅ্যাকশন সিস্টেমে তাহলে H2S অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সালফাইডের গুঁড়ো 2S উৎপন্ন করবে। নর্মাল সালফাইডের গুঁড়ো উৎপন্ন হয়, কিন্তু যদি বেশি পরিমাণে বা যদি সম্পূর্ণরূপে জারণ হয় অক্সিজেনের উপস্থিতিতে তাহলে উৎপন্ন হবে SO2 সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে কি অসম্পূর্ণ জারণে অক্সিজেনের সাথে অসম্পূর্ণ জারণে H2S উৎপন্ন করে S বা সালফাইডের গুঁড়ো
আর যদি সম্পূর্ণ জারণ হয়, পর্যাপ্ত পরিমাণে যদি অক্সিজেন থাকে, তাহলে উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড, আর তার সাথে সাইড প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে জল। তো এটা গেল H2S এর জারণের রিয়াকশন। এবার আমরা দেখব H2S এর বিজারণ ধর্ম কি আছে। বিজারণের জন্য কি নিয়েছি আমরা এখানে, দেখো K2Cr2O7, যার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এই যে K মানে হচ্ছে পটাশিয়াম আর Cr2O7 হচ্ছে ডাইক্রোমেট। তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমেটের একটা জলীয় দ্রবণ নেওয়া হয়েছে। এবার পটাশিয়াম ডাইক্রোমেটের বর্ণ হয় কমলা বর্ণ। এই কমলা বর্ণের K2Cr2O7 যখন H2S এর সাথে বিক্রিয়া হয়, কার উপস্থিতিতে, না অ্যাসিডের উপস্থিতিতে, H2SO4 এর প্রেজেন্সে, তখন কি হয়, H2S পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে উৎপন্ন করে ক্রোমিয়ামের একটা লবণ, ক্রোমিয়াম সালফেট, Cr2SO4 3। এই লবণটা, এই যে লবণটা, এর বর্ণ হয় সবুজ। তাহলে বুঝতে পারছো যে যখন হাইড্রোজেন সালফাইডকে কোনো হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম বোঝার জন্য কি করা হয়, না কমলা বর্ণের জলীয় দ্রবণ পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণের উপর দিয়ে যদি H2S গ্যাস চালনা করা হয়, তাহলে এই কমলা বর্ণ কিন্তু সরাসরি কি হয়, সবুজ বর্ণের দ্রবণে রূপান্তরিত হয়। আর সেই সবুজ বর্ণের দ্রবণটা কি, না ক্রোমিয়ামের একটা লবণ, ক্রোমিয়াম সালফেট। তাহলে এটা থেকে বোঝা যায় যে কি হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম আছে। তো এগুলো ছিল ক্ষারীয় ধর্ম, জারণ ধর্ম, বিজারণ ধর্ম। এরপর পড়বো ধাতব লবণের সাথে হাইড্রোজেন সালফাইড কিভাবে রিয়াকশন করে। তো H2S কিছু কিছু ধাতব লবণের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে অদক্ষেপ ফেলে রিয়াকশন মিডিয়ামে, বা যে সিস্টেম থাকে রিয়াকশনে, সেখানে কিছু অদক্ষিপ্ত হয়ে নিচে কিছু জমা হয়। দেখো এখানে আমি 3টে রিয়াকশন লিখেছি। তো প্রথমে দেখবো আমরা কপার সালফাইড, CuSO4। CuSO4 এর বর্ণ হয় নীল, এটা হয়তো আমরা অনেকেই জানি। তো কপার সালফাইডের যদি নীল বর্ণের জলীয় দ্রবণে H2S গ্যাস যদি চালনা করা হয়, তাহলে এই যে CuS, কপার CuS এর কালো বর্ণের অদক্ষেপ পড়ে। দেখছো, তাহলে কি, না নীল বর্ণের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি উৎপন্ন হচ্ছে, CuS উৎপন্ন হচ্ছে, আর তার বর্ণ কি, কালো। তাহলে কালো বর্ণের অদক্ষেপ পড়ছে। তারপরে যদি লেড নাইট্রেট, একই রকম ভাবে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে, লেড নাইট্রেটের বর্ণ কিন্তু হয়, এটি হচ্ছে জলীয় দ্রবণ বর্ণহীন হয়। তাহলে PbNO3 এর জলীয় দ্রবণের ওপর দিয়ে যদি H2S গ্যাস চালনা করা হয়, তাহলে এখানেও কিন্তু উৎপন্ন হচ্ছে PbS, যার বর্ণ কিন্তু কালো, আর এখানেও কিন্তু PbS এর অধক্ষেপ পড়ছে। তারপরে আছে AgNO3 বা সিলভার নাইট্রেট দ্রবণ। সিলভার নাইট্রেট দ্রবণে যদি একই রকম ভাবে H2S গ্যাস চালনা করা হয় বা মিশ্রিত করা হয়, তাহলে এখানেও কিন্তু Ag2S এর কালো বর্ণের অধক্ষেপ পড়বে। তাহলে দেখতে পাচ্ছ যে কোনো ধাতব লবণের জলীয় দ্রবণের সাথে H2S গ্যাস রিয়াকশন করে কি উৎপন্ন করে, না সেই দ্রবণের সাথে এসএল বা সালফারের একটা যৌগ উৎপন্ন হয়, তাদের অদক্ষেপ পড়ে নিচে। এবং এই যে এই 3টে রিয়াকশন দেখলাম, এদের যে অদক্ষেপের কালার সেটা কিন্তু হয় কালো। তাহলে কি রিয়াকশনের বর্ণের পরিবর্তন দেখে আমরা বুঝতে পারবো যে রিয়াকশন হয়েছে, তাই তো। এছাড়া সোডিয়াম নাইট্রোক্লোরাইড বলে একটি দ্রবণ আছে। সেই সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে যদি H2S গ্যাস চালনা করা হয়, তাহলে সেই দ্রবণের বর্ণ হয়ে যায় বেগুনি। যে যৌগটা উৎপন্ন করে সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সাথে H2S বিক্রিয়া করে, তার বর্ণ হয় বেগুনি। তাই জন্য সেই রিয়াকশন সিস্টেমের যে দ্রবণের কালার সেটা সঙ্গে সঙ্গে বেগুনি বর্ণে রূপান্তরিত হয়। এবার এতক্ষণ দেখলাম যে H2S কিভাবে বিভিন্ন যৌগের সাথে বা ক্ষারের সাথে বিক্রিয়া করে, H2S এর রাসায়নিক ধর্ম। এবার আমি প্রথমে বলেছিলাম যে হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটি বিষাক্ত গ্যাস। তো যেহেতু এটি বিষাক্ত গ্যাস, এই জন্য এর কিছু কি বলবো, H2S এর কিছু কিছু বিষক্রিয়া হয়। H2S এর যে রাসায়নিক ধর্ম, সেই রাসায়নিক ধর্মই ওর বিষক্রিয়ার জন্য দায়ী। যদি H2S গ্যাস কোনো প্রাণীর বা মানুষের সংস্পর্শে আসে, অতি অল্প পরিমাণ সংস্পর্শে আসলেও আমাদের কি হয়, চোখ, কান, নাক জ্বালা করে, বা বমি বমি ভাব হয়, মাথা ধরা ইত্যাদি এই উপসর্গগুলো দেখা যায়। এবার দেখা গেছে যে যদি পরিবেশে
100 ppm, ppm মানে পার্টস পার মিলিয়ন। এটি হচ্ছে একটি একক, পরিমাপের একক, পার্টস পার মিলিয়ন। এই যদি 100 ppm এর বেশি মাত্রায় যদি পরিবেশে H2S গ্যাস থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, ডায়রিয়া, ব্রঙ্কাইল বা মানে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ কি H2S এর বিষক্রিয়া এতটাই এতটাই ভয়াবহ হয়ে থাকে। তো H2S এর রাসায়নিক ধর্মের জন্য মেনলি H2S এর বিষক্রিয়া দেখা যায়। তো তার জন্য যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে শর্ট কোশ্চেন আসতেই পারে যে বাতাসে ঠিক মিনিমাম বা সর্বনিম্ন কতটা পরিমাণ H2S গ্যাস থাকতে পারে, সেটা হচ্ছে 100 ppm। ঠিক আছে, তো এটা ছিল H2S এর বিষক্রিয়া। আর এগুলো ছিল কিভাবে ধাতব লবণের সাথে H2S বিক্রিয়া করে। তো এই যে সমস্ত যেটুকু আমি পড়ালাম এই সমস্ত কিছুর নোটস গুলো তোমরা দেখবে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে gurukulmadhyamik.in, সেই লিঙ্কে কি তোমরা এই নোটস গুলো পাবে। কিন্তু সেটা পড়ার আগে তোমাদের যেটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা রিয়াকশন খুব ভালো করে বুঝতে হবে, খাতায় হাতে লিখে নিজেদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। এত বারবার প্র্যাকটিস করবে যাতে কি তোমাদের মুখস্থের মতোই হয়ে যায় রিয়াকশনগুলো, সেই রকম ভাবে এগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। তারপর তোমরা নোটসটা পড়বে, সেখান থেকে দেখে বুঝবে।